সকল দর্শককে অনেক অনেক স্বাগত। আজকে যে নতুন পর্ব, সেই নতুন পর্বে সকল দর্শককে আশা রাখবো সকলেই ভালো আছেন। দেখুন, আমাদের প্রতিটা দিন থেকেই সেটা সংযুক্ত হয়ে তৈরি হয় ৩৬৫ দিন, এবং এই ৩৬৫ দিনেই আমাদের একটা বছর। এবং এই ৩৬৫টা দিন যে প্রতিদিনই যে আপনাদের ভালো চলবে এই এমনটা যেমন নয়, ঠিক একই রকম ৩৬৫ দিনের মধ্যে সব দিনই খারাপ যাবে এমন কিন্তু নয়। দেখুন, ভালো মন্দ, ভালো খারাপ এসব নেই আমাদের কিন্তু জীবনের ওঠা পড়ার মধ্যে দিয়েই আমাদেরকে জীবনশৈলীর পথে এগিয়ে চলতে হয়। এবং জীবনে দেখবেন আপনাকে সবসময় আপনাকে নিজস্ব তাগিদে, নিজের প্রয়োজন এবং তার সঙ্গে নিজস্ব মেলবন্ধনকে একসঙ্গে সামগ্রিকভাবে আমাদেরকে জীবনে এগিয়ে চলতে হয়। দিন আর দিনের আলো আর তার সঙ্গে আধার, এই দুয়ের সংমিশ্রণে কিন্তু একটা সম্পূর্ণ দিন তার পূর্ণতা পায়। জীবনও কিন্তু একই রকম, আলো আধারের দুয়ের কিন্তু একসঙ্গে মেলবন্ধন, আলো আধারের খেলা। দেখুন, এখানেই কিন্তু যে আমাদের জীবনের কখনো ভালো, কখনো খারাপ, কখনো আনন্দ, কখনো বিষাদ, এই নিয়েই কিন্তু আমাদের জীবন এগিয়ে যেতে হয়। এবার এই যে জীবন, এই জীবনকে সুসমৃদ্ধ এবং সঠিকভাবে আমাদেরকে পর্যায়ক্রমিকভাবে এগিয়ে নিয়ে চলতে হয়। এবং এই জীবনে অনেক ক্ষেত্রে দেখা যায় বা অনেক ক্ষেত্রে অনেক প্রশ্ন থাকে, কিন্তু তার মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কারোর জীবনের ক্ষেত্রে এই যে দুঃখের পরিমাণ দেখবেন খুব বেশি, আর কারো ক্ষেত্রে সুখের পরিমাণ খুব বেশি। এখানেই হলো ভাগ্যের ফল, ভাগ্যের খেলা। আর এখানেই জ্যোতিষশাস্ত্রের সঠিক প্রয়োগের যে কৌশল এবং তার মাধ্যমে জীবনশৈলীকে বা জীবনকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। লাস্ট উইক বৃহস্পতিবার বা বুধবার এরকম একদিনে, কোন একটা দিনে গড়িয়া থেকে অরুণ বাবু মেসেজ করেছিলেন যে আগামী হনুমান জয়ন্তীর দিন কি করণীয়, যার মাধ্যমে বিশেষ কি করণীয় যার মাধ্যমে আমরা ভালো থাকতে পারি এবং আমরা নিজেদের জীবনকে সুসমৃদ্ধ করতে পারি। তো তাকে আমি মেসেজ করে রিপ্লাই দিয়েছিলাম যে মানডের প্রোগ্রাম ফলো করুন। তার কারণ আপনাদের জন্যই যে ছুটে ছুটে আসা এই অনুষ্ঠানগুলোকে, আপনাদের কাছে সঠিক তথ্যগুলোকে তুলে ধরা, সঠিকভাবে যাতে আপনারা জীবনকে, জীবনশৈলীকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো অরুণবাবু, নিশ্চয়ই আপনি আজকের লাইভ অনুষ্ঠান দেখছেন, তো আপনার প্রশ্নের উত্তর আজকের অনুষ্ঠানে থাকবে। আর যদি লাইভ না দেখতে পারেন তাহলে অবশ্যই বলবো ইউটিউবে গিয়ে একবার সার্চ করে দেখে নেবেন। এবং মানুষের মধ্যে যে এই যে দিনগুলো, বিশেষ দিনগুলো বা বিশেষ মুহূর্তগুলোকে সম্বন্ধে যে তার একটা আইডিওলজিক্যাল তৈরি হচ্ছে এবং সেটা নিয়ে যে মানুষ ভাবছে এবং সে তাতে বিশেষভাবে কি করণীয় সেটাকে ব্যবহার করতে চাইছে, এটাই হচ্ছে সৌভাগ্য দর্পণের সার্থকতা। দেখুন, জীবনে এগিয়ে চলতে হলে সঠিক পর্যায়ে, সঠিকভাবে, সঠিক উন্নীতভাবে আপনাকে এগিয়ে চলতে হবে। তার জন্য সঠিক পর্যায়ক্রমিকভাবে এগিয়ে চলতে হবে। দেখুন, পথ চলতে গেলে অনেক ক্ষেত্রেই দেখবেন পাক আপনার পায়ে লাগবে না, এমন তো নয়, কিন্তু অনেক মানুষই আছে দেখবেন যারা পাকেই পড়ে থাকতে যায়। তারা কখনো তাকে, আপনি চেষ্টা করেও তাকে কখনো তুলতে পারবেন না, তারা তার মধ্যেই থাকতে চায়। সেটা তার ভাষা, কথাবার্তা, প্রেজেন্টেশনেই বুঝতে পারা যায় যে তার মধ্যে কতটা পরিমাণ অতৃপ্তি, কতটা পরিমাণ হতাশা তার মধ্যে প্রবেশ করে রয়েছে। তা না হলে কি নিজের বাড়ি ছেড়ে অন্যের জানলায় উঁকি মারতে হয়? কি ঘটছে, কেন ঘটছে, কিসের জন্য ঘটছে, এত উঁকি মারতে হয়? এটা তারাই করতে পারে যাদের জীবনে হতাশার পরিমাণ, অতৃপ্তির পরিমাণ যথেষ্ট করতে পারে। সেই করতে পারে একমাত্র যার মধ্যে হতাশা বেশি পরিমাণে রয়েছে। দেখুন, জীবনে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে উঁকে দেওয়া তার পক্ষেই সম্ভব যার মধ্যে হতাশা এবং তার সঙ্গে অতৃপ্তির পরিমাণটা যত বাড়বে ততই কিন্তু হবে। দেখুন, এখানে বিষয়টা কোথায়? বিষয়টা হলো যে নিজে যদি স্যাটিসফাইড থাকে, নিজে যদি কেউ লাইফে হ্যাপি থাকে, সে কখনো অন্যের খানিতে কি হচ্ছে এ নিয়ে সে চিন্তিত হবে না, অন্যের খানির খবরও সে নিতে চাইবে না, নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে। এখানে বলুন, ব্যাপারটা কি যে চালন হাসে সূচকে। এবং চালনের তো অনেক ফুটো, অনেক ছিদ্র, কিন্তু সূচ তো একটাই ছিদ্র করতে পারে। বাবা চালন, তুমি তোমার নিজের যে ফুটোগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করার চেষ্টা করো, তা না হলে তার কি করা যাবে। এটা দেখুন, ডিপ্রেশন ঢুকে গেলে সেখানে আর কিচ্ছু করার থাকে না। হতাশা তার মধ্যে, হতাশা যেমন মানুষকে কুড়ে কুড়ে খায় এবং তার সঙ্গে হীনমন্যতাকেও তৈরি করে। তা আজকে আমাদের আলোচনা অবশ্যই তার বিষয়বস্তু আপনারা নিশ্চয়ই বুঝেই গিয়েছেন। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে কিন্তু আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মৌসুমী ব্যানার্জি বলছি। আমার দাদা অলোক
হ্যাঁ, মৌসুমী দেবী আপনি কার সম্বন্ধে জানেন? অলোক বাবু। হ্যাঁ, আমার দাদা। আচ্ছা, হ্যাঁ, দাদার নাম বললেন অলোক বাবু এবং তার সঙ্গে তার জন্ম তারিখ, জন্ম সময়। আচ্ছা, বলছি 27/2/70। 27/2/1970। হ্যাঁ, সকাল 10:45 কলকাতা। 10:43 AM কলকাতা। হ্যাঁ, আমি আমার এক বান্ধবী আপনার কাছে গিয়ে উপকার পেয়েছে এবং আমার সৌভাগ্য হয়নি যাওয়ার। আমি আপনার প্রোগ্রাম দেখি, তা আজকে একটু দাদাটা জানতে চাইছি। আমি আমারটা নিয়ে পরে যাবো, আমি দাদা থেকেও জানতে চাইছি। বলছি যে আমার দাদারা এখন একটু চাকরিটা নেই, একটা চাকরি করতে চলে গেছে, এখন কি নতুন যোগাযোগ হওয়ার চেষ্টা মানে সম্ভাবনা আছে? দেখুন মৌসুমী দেবী, আপনি আমার অনুষ্ঠান দেখছেন অনেকদিন, আপনি বললেন এবং আপনি জানালেন যে আপনার পরিচিত কেউ এসেছিল এবং সে সেখান থেকে উপকার পেয়েছিল, তাই তো? তার মানে তীর্থব্রত এই অনুষ্ঠানে যে কথা বলে, যে তীর্থব্রতর যে রেমেডি সেটা কথা বলে, সেটা তার মানে আপনি স্বীকৃতি দিচ্ছেন, তাই তো? এবং সেই জায়গা থেকে উনি যে কারণে এসেছিলেন সেই কারণ থেকে সমাধান হয়ে উনি সেখানে ভালো আছেন, তাই তো? তার মানে সৌভাগ্য দর্পণ আপনাদের কাছে যে বিষয়গুলো তুলে ধরে সেগুলোকে কখনো সেটা আপনি স্বীকৃতিও দিলেন, মান্যতা দিলেন এবং এখানে যে জিনিসগুলো বলা হয় সেগুলোকে আপনারা গ্রহণযোগ্য বলে মনে করছেন। এবং আপনাদের থেকে যখন মেসেজ পাই, যেটা আমাকে উজ্জীবিত করে আরো, যে বিভিন্ন বিষয়কে আপনাদের কাছে তুলে ধরা। এবং লাস্ট উইকের যে কথা বললাম যে সেই গড়িয়া থেকেই কিন্তু আপনাদের মেসেজটা এসেছিল। সুতরাং এই যে জায়গাটা, এটাকে মানুষের মধ্যে যে এই যে ক্রিয়েশনটা হচ্ছে, এটা কিন্তু একটা আমার কাছে এবং সৌভাগ্য দর্পণে কিন্তু একটা বিশেষ প্রাপ্তি। এবার চলে আসা যাক যে অলোক বাবুর ক্ষেত্রে যে তার জন্ম তারিখ 27 তারিখ, এই 27কে যদি সামগ্রিক করা যায়, এই 27 তারিখটা হচ্ছে 9 সংখ্যা। এই 9 সংখ্যার জাতক জাতিকা যারা হন তাদের মধ্যে একটা বিশ্ব ভ্রাতৃত্ব বোধ থাকে, অর্থাৎ সবার জন্য অনেক কিছু করবে, লাইফে অনেকটা স্যাক্রিফাইস করবে, কিন্তু প্রয়োজনের সময় তাকে কেউ সাথ দেবে না। এবং এই জন্মছকে এবং যথেষ্ট পরিমাণে ইমোশনাল মানুষ এবং পারিবারিক কারণেও পারিবারিক ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণ সকলের জন্য করবে। এবং এখানে লগ্ন পাওয়া গেছে রোহিণী নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে বিশাখা নক্ষত্রে। এই চন্দ্র যখন বিশাখা নক্ষত্রে পাওয়া যায়, তার লাইফস্টাইল একটা নিয়মানুবর্তিত লাইফস্টাইল ফলো করতে ভালোবাসেন, একটা জীবনের মধ্যে একটা সবসময় শৃঙ্খলা পরায়ণতা রয়েছে, উচ্ছৃঙ্খল জীবনযাপন কিন্তু করেন না। এবং এখানে লগ্ন পাওয়া গেছে রোহিণী নক্ষত্রে, যথেষ্ট মানসিক দিক থেকে যথেষ্ট ভালো মানুষ। লগ্ন এখানে বৃষ লগ্ন এবং লগ্নের দ্বাদশে এখানে মঙ্গল এবং শনি যুক্ত অবস্থায় বসে রয়েছে। এই যে মঙ্গল আর শনি যখন যুক্ত হয়ে যায় এবং বর্তমানে শনি মীন রাশিতে বসে লগ্নকে দৃষ্টি দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দশম স্থানটাকেও কিন্তু একটু পীড়িত করে দিয়েছে, যার ফলে কিন্তু এই ব্যক্তিগত জীবনে একটা উঠাপড়া, ফাইন্যান্সিয়াল গ্রোথের জায়গাটা ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা। তার কারণ এখানে যা দেখা যাচ্ছে, এখানে দশম স্থানে রবি, রাহু এবং শুক্র একসঙ্গে জড়ত্ব দোষ এবং দারিদ্র দোষ তৈরি করেছে। এই যে মাঙ্গলিক দোষ, আমি আমার অনুষ্ঠানে আমি বারবার বলেছি যে শুধুমাত্র ব্যক্তিগত জীবনকেই হ্যাম্পার করে তা নয়, তার সঙ্গে সঙ্গে এই মাঙ্গলিক দোষ ইনকাম স্টেবিলিটিটাকে কিন্তু গন্ডগোল করে দেয়, ইনকাম স্টেবিলিটিটাকে কোনো রকম ভাবে আসতে দেয় না। আজকে একরকম ইনকাম রয়েছে, কালকে সেই ইনকাম স্টে করবে না, আপস এন্ড ডাউনস এবং জীবনে অনেকটা স্যাক্রিফাইস। হ্যালো, এবার দেখুন এখানে যা পাওয়া যাচ্ছে, এখানে দশম স্থানটা খুব পীড়িত অবস্থায় বসে রয়েছে, ফলে যে বারবার একটা চাকরি ছেড়ে যাওয়ার এবং চাকরি থেকে যতটা পরিমাণ মানে নিজের চেষ্টা করবেন সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু আসবে না। কিন্তু 2025 সালের জুলাই মাসের পর থেকে ওনার আবার কাজের জায়গাটা তৈরি হবে, কিন্তু সেই কাজ আবার 2026-এ গিয়ে আবার একই রকম ক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি করবে। উনি কি কোনো সেলস কোয়ান্টিটির সঙ্গে যুক্ত ছিলেন? উনি কি কোনো সেলস ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত ছিলেন? উনি কি কোনো বিক্রয় সংক্রান্ত বা সেলস ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত ছিলেন? সেলসই করতেন তো? উনি কি কোনো সেলস, সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টে বা সার্ভিস প্রোভাইডিং এর একটা ব্যাপার ছিল তো? দেখুন একটা জন্মছকের সঠিক আধারটাকে দেখলে বোঝা যায় যে কোন জায়গা থেকে তার জায়গাটা রয়েছে। এবং এখানে যেটা বললাম জুলাই মাসে, সেটাই তো বললাম যে জুলাই মাসের পর থেকে একটা ক্রিয়েশন হবে, কর্মযোগ একটা ভালো তৈরি হবে, কিন্তু সেটা 2026-এ আবার প্রবলেম তৈরি করবে, আবার একটা জায়গা সমস্যা তৈরি হবে। এটার মূল কারণ এই যে দারিদ্র দোষ
এবং তার সঙ্গে এখানে যে শুক্র রাহু যে যোগ তৈরি হয়েছে, জড়ত্ব দোষ এবং মাঙ্গলিক দোষ এবং দশমপতি পীড়িত, এই জায়গাটাকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে রেকটিফাই করুন, তাহলেই ভালো হবে। এবং বৃহস্পতি যখনই ট্রানজিট নেবে তারপরেই ওনার নতুন চাকরির জায়গাটা তৈরি হবে এবং জুলাই মাসের পর থেকে সেই জায়গাটা তৈরি হবে। কিন্তু তার জন্য ভবিষ্যৎ, যখন এমএনসি কোম্পানিতে চাকরি করতেন সেখান থেকে এবার যে সুইচ করবেন আরো হাইক চাইবেন, তাই না? আবার চাকরি আসবে, কিন্তু এটা বারবার ধরে রোটেশন হতে থাকবে, স্টেবিলিটি আসতে চাইবে না। তা আপনি কি চাইবেন, একটা জায়গায় স্থির থেকে স্টেবিলিটি পেতে, নাকি বারবার প্রতি বছর পরিবর্তন করতে, কোনটা? রেমেডি করাটা ইম্পর্টেন্ট নয়, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কেন হচ্ছে সেটাকে বোঝা। কেউ কেউ কিন্তু দেখবেন এই যোগ বলতেই ভয় পায়, যে খালি সহজ ভাষায় মাতৃভাষায় বলে যাচ্ছে। আরে বাবা, মাতৃভাষায় কেন, যে কোনো ভাষাতেই কথা বলো, যে কোনো ভাষায় স্পন্টেনিয়াসলি বলার মতো ক্ষমতাও থাকতে হবে। ওর যে চাকরি, সে চাকরি 2026 সালে আবার ওকে হারাতে হবে, কিন্তু আবার পাবে, সেটাকে আবার চলে যাবে, এরকম বারবার ধরে প্রতিনিয়তই ঘটতে হবে, যেটা পুরোনো দিনেও কিন্তু ঘটেছে। সুতরাং এই জন্য ভালো কারোর সঙ্গে কথা বলে এই জায়গাটাকে রেকটিফাই করুন, তা না হলে আবার 26-এ আবার একই ঘটনা ঘটবে। অবশ্যই টাকা পয়সা থাকবে, এমএনসি কোম্পানিতে চাকরি করে টাকা পয়সা থাকবে, কিন্তু টাকা পয়সা সেভিংস করে নিজের হাতে ধরে রাখতে পারবে না, ক্রিয়েট করবে, এমন কোন ঘটনা ঘটবে আবার খরচ হয়ে যাবে। 2027 সালের আগে কিছু দেখতে পাচ্ছি না। এবং তার সঙ্গে রাহু যখনই ট্রানজিট করে কুম্ভ রাশিতে ঢুকবে, তার সেক্ষেত্রে আরো বিভিন্ন ক্ষেত্রে মানিটারি ব্লকেজ তৈরি হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে। সুতরাং এই জায়গাটাকে একটু নিজেদেরকে বুঝতে হবে, এর জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে অবশ্যই রেকটিফাই করুন, তা না হলে কিন্তু জায়গাটা হবে। তবে জুন মাস টাকাটা 2027 সালের আগে কিছু দেখতে পাচ্ছি না, এবং পেলেও পুরোটা পাওয়ার জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে টাকাটা যে আটকে রয়েছে, এটা কি আপনি আমাকে আগে বলে দিয়েছিলেন? সুতরাং এই যে জায়গাটাকে বুঝতে পারলেন তো, যে একটা অ্যানালিসিসকে দেখলে সেটাকে কিভাবে ইউটিলাইজলি বলা যায়, তার জন্য টেবিল চাপড়ানোর প্রয়োজন হয় না। দেখুন, একটা জন্ম ছককে সঠিকভাবে যদি আপনি তার আধারটাকে বুঝতে পারেন, তার ইউটিলাইজেশনটাকে আপনি সঠিকভাবে তাই করতে পারবেন, এবং সেটাকে যদি সঠিকভাবে আপনি আপনার যে গাইডেন্সটা যদি দিতে পারেন, তাহলে সেটি সঠিকভাবে আপনি এগিয়ে যেতে পারলে জীবনে এবং জীবনের পথে আপনি অবশ্যই সেখানে সাকসেস কিন্তু পাবেন। এবং আমরা যে ছুটে চলেছি সেটা কিন্তু অবশ্যই ছুটে চলাটা কিন্তু সাকসেসের জন্যই, এবং সেই যে সাকসেস তা কিন্তু দিতে পারে জ্যোতিষশাস্ত্র এবং তার সঙ্গে তন্ত্রের মেলবন্ধন। এই যে দুয়ের মেলবন্ধন যখন ঘটবে আপনার জীবনে, তখনই দেখবেন আপনার সাকসেস আপনাকে কিন্তু খুঁজে নিয়েছে, আপনাকে তাকে খুঁজে যেতে হবে না। কিন্তু তার জন্য নিজেকে অনুধাবন করতে হবে, নিজের জায়গাটা বুঝতে হবে, সঠিক জায়গাকে অনুধাবন করে সঠিক জায়গাকে বুঝে তবেই জীবনে এগিয়ে যেতে হবে, তবেই সেখান থেকে কিন্তু তার সার্থকতা, তা না হলে সেই সার্থকতা কিন্তু জীবনে খুঁজে পাওয়া যাবে না। বারবার ধরে প্রতিহত হতে হবে এবং বারবার ধরে এই ঘেরাটোপের মধ্যে চলতে হবে, যেটা আপনারা কিন্তু একদম প্রত্যক্ষভাবে দেখলেন যে সেই এমএনসি কোম্পানি যে চাকরি করছে তাও কিন্তু স্টেবিলিটির জায়গাটা কিন্তু নেই। তার কারণটা কি, কোন ক্ষেত্রে এই অনুধাবনের প্রয়োজন কিন্তু থাকে। তা আজকের আমাদের যে আলোচনা, হনুমানজির যে আরাধনা, এই হনুমানজির যে আরাধনা সেটা আমাদের কিন্তু 12 তারিখে হতে চলেছে, 12ই এপ্রিল, এবং এই দিন কিন্তু পূর্ণিমা তিথি, এবং এই দিনকে সারাদিনে আপনারা যে কোনো সময় পূজা করতে পারেন, তারপর সকালের দিকে করার চেষ্টা করবেন। তবে 9:04 থেকে 10:54 এই সময়টা থাকবে রাহুকাল, এই সময়টাকে ব্যতি রেখে তবেই কিন্তু আপনারা অবশ্যই পূজা করবেন। হনুমানজির যে কোনো ধরনের মূর্তি কিন্তু অবশ্যই স্থাপন করবেন বা বসাবেন, বা তার ফটো যাই পুজো করবেন সেটা কিন্তু উত্তর দিকে রেখে দক্ষিণ দিকে মুখ করে রাখবেন এবং একটা লাল কাপড়ের উপরে বসাবেন। আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আমরা আলোচনায় আসবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? দেবাশিস বাবু জন্ম তারিখ? সকাল 11:09। জন্মস্থান? অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন?
দেখুন, আপনিও বললেন যে আপনার কোনো পরিচিত একজন এসেছিল এবং সেখান থেকে সে কাজ পেয়েছে এবং সৌভাগ্য দর্পণ দেখে আপনার ভালো লাগে এবং সেখান থেকে ফোন করার চেষ্টা এবং যখনই সময় পান সেটাকে দেখার চেষ্টা করেন, তাই তো? তার মানে এই যে সৃষ্টির পর্দার মাধ্যমে আপনি আমার হাজার হাজার দর্শককে জানাচ্ছেন যে সৌভাগ্য দর্পণে তীর্থব্রত এসে যে কথা বলে তার কিন্তু যথার্থতা রয়েছে এবং সেই জায়গাটা সে কিন্তু ধরে রাখে এবং তার যে রেমেডি, সেই রেমেডি কিন্তু সঠিকভাবে ফল দেয় এবং তার থেকে কিন্তু মানুষ ভালো আছে, তাই তো? আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে ওনার জন্ম তারিখ হচ্ছে কিন্তু 7 আর 1 যোগ করলে 8 পাওয়া যায়, অর্থাৎ এখানে জন্ম তারিখ 8। এই 8 সংখ্যার জাতক জাতিকা যারা হয় তারা কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গাতে একটু ডিস্টারবেন্সেস থাকলেও কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা খুব ভালো বোঝে। মানে টাকাকে কোথায় ইনভেস্ট করতে হবে, কিন্তু নিজের কাছে টাকা ধরে রাখার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা, কিন্তু নিজে কোথায় কোথায় ইনভেস্ট করলে সেই জায়গা থেকে তার উপযুক্ততা আসতে পারে এটার গাইডেন্স কিন্তু খুব সুন্দর কিন্তু এরা দিয়ে থাকে। এরকম ধরনের দেখেছেন তো ওনাকে, আপনার স্বামীকে? এবং অনেককেই কিন্তু এই গাইডেন্সটা উনি দিয়ে থাকেন। লগ্ন পাওয়া গেছে এখানে অশ্লেষা নক্ষত্রে এবং চন্দ্রও কিন্তু এখানে পাওয়া গেছে হস্তা নক্ষত্রে। এই যে যখনই লগ্ন পাওয়া যায় যে যথেষ্ট পরিশীলিত মানুষ, চিন্তা ভাবনা করে কাজ করেন, কিন্তু বারবার ধরে যে কোনো কাজের ক্ষেত্রে সঠিক পর্যায়ক্রমিক আনসার আসার ক্ষেত্রে বা লাইফে প্রপার এক্সিকিউট করার ক্ষেত্রে সবসময় সঠিক জায়গাটাকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু ফেস করতে হয়। লগ্নের সপ্তমপতি এখানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং অষ্টম স্থানে রাহু কিন্তু অবস্থান করছে এবং এখানে বেশিরভাগ গ্রহই কিন্তু রাহু কেতু দ্বারা পীড়িত হয়ে গিয়েছে, বিশেষভাবে শনি পীড়িত হয়ে গিয়েছে এবং তার সঙ্গে রবি, বুধ এবং বৃহস্পতিও কিন্তু পীড়িত হয়ে গিয়েছে, যার ফলে ব্যক্তিগত জীবনটার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা এবং তার সঙ্গে মাঙ্গলিক দোষ। এই যে মাঙ্গলিক দোষ যা কিন্তু ব্যক্তিগত জীবনে আপনাদের দুজনের জীবনশৈলীর মধ্যে একটা কিন্তু দুজনের আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে প্রবলেম, যেভাবে চাইবেন সেই মতো করে আপনাদের মধ্যে মাঝে মধ্যে অন্য কেউ ঢুকে পড়ার একটা সম্ভাবনা এবং তার সঙ্গে ব্যক্তিগত জীবনে সবসময় একটা আপস অ্যান্ড ডাউনস আপনাদের ফেস করতে হয় এবং অন্যের নাক গলানো একটু বেশি পরিমাণে আপনাদেরকে ফেস করতে হয় এবং সেই কারণে আপনাদের ব্যক্তিগত জীবনটাও কিন্তু একটু একটু সমস্যার মধ্যে থাকে এবং ওনার ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং বিশেষ করে কর্মক্ষেত্রে বর্তমান সময় একটু আধটু প্রবলেমের মধ্যে দিয়ে চলছে, বিশেষ ক্ষেত্রে বসেদের সঙ্গে একটু টাসলের জায়গাটা কিন্তু এই সময় দেখা যাচ্ছে, একটু শেয়ার করবেন। এবং আপনাদের ব্যক্তিগত জীবনে মাঝে মধ্যেই দেখা যায় বাইরের লোক এসে ইন্টারফেয়ার করে ফেলে, তাই তো? এবং সেই কারণে যেন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা করলেও কিন্তু সবসময় সেই জায়গাটা হয়ে ওঠে না এবং তার সঙ্গে বর্তমানে ফাইন্যান্সিয়াল জায়গাটা যেভাবে সেভিংস উনি প্ল্যানিং করতে পারেন কিন্তু সেইভাবে সেভিংসটাকে ধরে রাখতে পারছেন না, তাই তো? তার কারণটা এখানে দ্বিতীয় পতি পীড়িত অবস্থা বসে রয়েছে এবং তার সঙ্গে রবি পীড়িত। রবি এখানে বোঝায় যে বসেদেরকে, তাদের সঙ্গে মাঝে মধ্যেই ঝামেলা, এটার জন্য ভালো কারণ এবং অর্থকে আসলেও সেটাকে ধরে রাখার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা ফেস করতে হবে। এই জন্য বলো ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন, উনি ভালো থাকবেন। প্রতি সপ্তাহে শুক্রবার দিন সাদা রঙের কোনো দ্রব্য ওনার হাত দিয়ে কোনো মহিলাকে, দুস্থ মহিলাকে, যার প্রয়োজন রয়েছে এরকম কোন মহিলাকে দান করান, তাতে অনেকটা এফেক্টিভ কাজ হবে এবং তারপর ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই পাবেন এবং যে অ্যানালিসিসটা বললাম একদম আপনার যে প্রবলেম, সেই প্রবলেম পিন পয়েন্টটাকে তুলে ধরলাম। আশা করি ভালো থাকবেন এবং জীবনে ভালো করতে এগিয়ে চলুন এবং আপনারা ভালো থাকুন। দেখুন, আজকের কোনো ফোন নেব না, আমাদের যে বিষয়বস্তু আলোচনা, যে হনুমানজিকে কি অর্পণ করবেন। হনুমানজিকে অর্পণ করবেন, প্রথমে তাকে একটা ভালো একটা আসনে বসাবেন, লাল রঙের চেলি দিয়ে বসাবেন, লাল একটা কোনো কিছু পেতে দেবেন ভালো মতো, যে তাকে তা বসাবেন। এরপর একটা লাল ফুলের মালা অবশ্যই দেবেন এবং তুলসীর মালা অবশ্যই তাকে কিন্তু দেবেন এবং এই তুলসীর মালাই কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট লাল, এবং তারপর লাল ফুলের মালা এবং লাল ফুল অর্পণ করবেন। ভোগ হিসেবে কি দেবেন? আখের গুড়, ছোলা, ভাজা ছোলা, লাড্ডু, বেসনের লাড্ডু হতে পারে, মতিচুরের লাড্ডু হতে পারে এবং তার কিন্তু সবকটা কিন্তু তুলসী সহযোগে দেবেন। এর সঙ্গে কলা দেবেন এবং তার সঙ্গে শুকনো নারকেল, শুকনো একাঙ্ক নারকেল পাওয়া যায় সেটাকে দেবেন, এটাকে তাকে ভোগ হিসাবে দেবেন। এবং এটা দেওয়ার পর হনুমান চল্লিশা পাঠের একটা বিষয় চলে আসে এবং তাকে একটা এখানে অবশ্যই একটা প্রদীপ অর্পণ করবেন। এই প্রদীপটা হবে 4 মুখী আটার প্রদীপ, আটা দিয়ে 4 মুখের একটা প্রদীপ বানাবেন
এবং সেই প্রদীপের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে দুটো দুটো করে লবঙ্গ দেবেন, দিয়ে চামেলির তেল দিয়ে তাকে বা ঘি দিয়ে তার কাছে অর্পণ করবেন। এবং যখন প্রদীপ বসাবেন, এটা আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম, তাতে কিন্তু কখনোই শুধুমাত্র মাটিতে বসিয়ে দেবেন না, সেটাকে কোনো একটা পাত্রে বসাবেন এবং তার মধ্যে অল্প পরিমাণ আতপ চাল দিয়ে এবং পুষ্প দিয়ে ফুল দিয়ে তারপর তাকে বসাবেন। এটা গেল আমাদেরকে কিভাবে নিবেদন করবেন, কি ভোগ অর্পণ করবেন, এটা তো গেল। এরপর অবশ্যই কিন্তু হনুমান চল্লিশা পাঠ করতে হবে। এবং মহিলা যারা রয়েছেন, বিশেষ করে 60-এর নিচে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হনুমানজির পূজা আপনার যা প্রশ্ন ছিল সবার যে আমরা পূজা করতে পারি কিনা, অবশ্যই সবাই করতে পারেন, পূজা করতে পারেন, কিন্তু তাকে স্পর্শ করবেন না। কিন্তু আমার যারা মায়েরা জেঠিমারা রয়েছেন, যাদের 60-ঊর্ধ্ব, তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অবশ্যই মালাও পরাতে পারেন এবং তাকে সিঁদুর দানও করতে পারেন, এবং অবশ্যই মেটে সিঁদুর কিন্তু দান করবেন। এবং এখানে যে আপনারা যে পাঠ করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, তার একটা প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদেরকে পাঠ করতে হবে। প্রথমে হনুমান চল্লিশা পাঠের দিন দেখুন, হনুমান চল্লিশা যদি পাঠ করা যায়, তাহলে এই যে শনির 7.5 প্রভাব, তাকেও কিন্তু আমরা অনেকটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারি। এবং বিশেষ করে আপনার জন্মছকে যদি দেখা যায় যে মঙ্গল, রাহু, শনি, কেতুর এদের দোষ রয়েছে, তাতে কিন্তু হনুমান চল্লিশা পাঠে কিন্তু অনেকটা কিন্তু তার থেকে উপশম কিন্তু পাওয়া যায়। এবং কারোর যদি শনি ঢাইয়া চলে, 7.5 চলে, বা বিশেষ করে শনি যদি নিচস্থ অবস্থা থাকে বা খারাপ পজিশনে দুস্থানস্থ হয়ে থাকে, মঙ্গল দুস্থানস্থ হয়ে থাকে, রাহু দুস্থানস্থ হয়ে থাকে, কেতু দুস্থানস্থ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু হনুমান চল্লিশা রেগুলারলি পাঠ করলে অবশ্যই সেখান থেকে কিন্তু তার উপযুক্ত ফল পাওয়া যায় এবং রাহু কেতুর যে এফেক্টিভনেস সেটা কিন্তু অনেকটাই পাওয়া কম হয়ে যায়। এবং অবশ্যই বলবো প্রত্যেকে তার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে একটা ত্রিকোণ আকারের যে পতাকা পাওয়া যায়, সেটা লাল অথবা কমলা রঙের যে কোনো আকারেরই হতে পারে, সেটাকে অর্পণ করবেন এবং সেটিকে রাখবেন, একটা পতাকা অর্পণ করবেন তাকে, এবং দক্ষিণ পশ্চিম দিকে বাড়ির দক্ষিণ পশ্চিমের দিকে একটা পতাকাকে ঝুলিয়ে রাখবেন। তাহলেই দেখবেন আপনার বাড়ির যে বাস্তুর সেই জায়গাটা কিন্তু অনেকটা কন্ট্রোল হবে। এবং বাড়ির ঢোকার মুখে পঞ্চমুখী হনুমানকে একটা ছবি রাখবেন, তাহলে দেখবেন সেখান থেকে আপনার বাড়ির যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটি আপনার বাড়ির চারপাশে কোনোভাবেই কিন্তু প্রবেশ করতে পারবে না। এবার আসবো যে হনুমান চল্লিশা আমরা কিভাবে পাঠ করব। হনুমান চল্লিশা পাঠ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে নেবেন। এরকম কোনো ব্যাপার নেই যে সকালেই করতে হবে, দুপুরেই করতে হবে, রাতে। আপনি নির্দিষ্ট কোনো একটা সময় অবশ্যই ফিক্স করে নেবেন, কিন্তু সেটাকে রাহুকাল যেন না পড়ে, রাহুকাল ব্যতীত অবস্থায় থাকে। এবং হনুমান চল্লিশা পাঠের আগে হনুমানজিকে অবশ্যই তার মায়ের কথা স্মরণ করবেন, অর্থাৎ অঞ্জনী দেবীর কথা স্মরণ করবেন। তার কারণ অঞ্জনী দেবী পুত্রই হলেন কিন্তু হনুমানজি। সুতরাং তাকে যদি স্মরণ করা যায়, তিনি কিন্তু অনেক বেশি প্রসন্ন হন। এবং মনে মনে পাঠ করবেন অঞ্জনেয় অঞ্জনেয় অঞ্জনেয়, এরকম 11 বার পাঠ করে তারপর হনুমান চল্লিশার দ্বিতীয় পদক্ষেপে যাবেন। সেখানে কি করবেন, শ্রীরামের ভক্ত হলেন হনুমানজি, তাই শ্রীরামকে স্মরণ করবেন আপনার হনুমান চল্লিশা পাঠের আগে। এবং তারপর একটু তার যে দ্বাদশ নাম, সেই দ্বাদশ নাম স্মরণ করে সেখান থেকে তারপর হনুমান চল্লিশা পাঠ করবেন। তার দ্বাদশ নাম কি স্মরণ করবেন, প্রথম নাম হনুমান, দ্বিতীয় নাম হচ্ছে অঞ্জনী সুতা, তৃতীয় নাম হলো এখানে মহাবল, বায়ুপুত্র, রামেষ্ট, ফাল্গুন সুখী, পিঙ্গাক্ষ, অমিত বিক্রম, উদিত বিক্রমণ, শীত কেশী বিনাশন, শীতা কোশ বিনাশন, লক্ষ লক্ষণ প্রাণদাতা, দশ গ্রীব দর্পহনম। এই যে দ্বাদশ নাম যারা মিস করে যাবেন, তারা ইউটিউবে গিয়ে আবার নোট ডাউন করে নিয়ে এটাকে দ্বাদশ নাম স্মরণ করে তারপরে হনুমান চল্লিশাকে পাঠ করবেন। এবার দেখবেন আমাদের যে প্রতিটা দিনে আমাদের চলার পথে বিবিধ ক্ষেত্রে কিন্তু আমাদের বাধা, এবং বিবিধ ক্ষেত্রে আমরা কিন্তু বিশেষভাবে যারা কিন্তু দেখবেন বিভিন্নভাবে চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই নিজেকে সফলতার কোনো জায়গাটাকে খুঁজে পাচ্ছেন না। চেষ্টা করছেন অনেক, কিন্তু সেই জায়গা থেকে এফেক্টিভনেস আসছে না। তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই রেগুলারলি বজরং বাণ পাঠ করুন। শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে কিন্তু এটা করবেন, মহিলারা কিন্তু বজরং বাণ পাঠ করবেন না। এবং এই যে হনুমান চল্লিশা এই যে পাঠ করবেন, এবং তার সঙ্গে হনুমানজির যে জন্ম, এই যে হনুমান জয়ন্তীর দিনে 9টা অশ্বত্থ পাতা নেবেন, সেটাকে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে শ্রীরাম লিখবেন মেটে সিঁদুর দিয়ে, এবং একটা মালা তৈরি করে তাকে অর্পণ করবেন। এবং যখন অশ্বত্থ গাছ থেকে তুলবেন, তখন ত্রিদেবের কথা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা স্মরণ করে তাদের গাছের কাছে ক্ষমা চেয়ে তারপর পত্রটাকে নিয়ে তারপর তাকে মালা তৈরি করে অর্পণ করবেন। দেখবেন আপনাদের জীবনে যে বাধাগুলো, সেটা অনেকটি এফেক্টিভলি রিডিউস করছে, কমে যাচ্ছে, এবং তার সঙ্গে আপনি আপনার জীবনে কিন্তু এগিয়ে চলতে পারছেন। আজকের সময়টা একদম কড়া নাড়ছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে।